বাংলাদেশ সেন্টারের 17 নভেম্বর দুঃখজনক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য এককভাবে দায়ী মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম ও ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম। তিনি রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করেছেন, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিরোধ ও বিভক্তি সৃষ্টি করেছেন। তিনি হাই কমিশনার হিসাবে নিরপেক্ষ থাকতে ব্যর্থ হয়েছেন, একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা যেদিন 26 সেপ্টেম্বর হাই কমিশনে যাই, এদিন কোনো সমঝোতার মিটিং ছিল না। উনি বলছেন যে অনানুষ্ঠানিক একটা মিটিং, আপনারা আসেন 4-5 জন। আমরা বললাম ঠিক আছে, আমরা যাব। আমরা খুবই কম সময়ের নোটিশে আমরা গেছি। যাওয়ার পরে মাননীয় হাই কমিশনার মানে এক ধরনের খুবই রাগান্বিত হয়ে কথা বলছে, আপনাদের ইলেকশনের সময় চলে যাচ্ছে, নতুন ইলেকশন দেন, কবে দিবেন না দিবেন, এই ধরনের কথাবার্তা। তো যখন আমি দাঁড়িয়ে কথা বলছিলাম, আমাকে বললেন যে আপনি বসেন না কেন, আপনি দাঁড়িয়ে বেয়াদবের মতো কথা বলেন কেন, এই কথাটা বলছেন হাই কমিশনার। আমাদের সাথে মিডিয়া ছিল না। তো আমি বললাম যে দাঁড়িয়ে কথা বলা এটা কি বেয়াদবির মধ্যে পড়ে, আমার তো জানা ছিল না। পরে বললেন আপনি বসেন। বসলাম। বসার পরে আমি বললাম, আপনি এদেশের বাংলাদেশের একটা প্রতিনিধিত্ব করেন এদেশে, আপনার মাধ্যমে আপনার এই আচরণ দেখে আমি খুবই হতাশ। আমরা আপনার কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করি নাই। তখন উনি সাথে সাথে অ্যাপোলজি দিচ্ছেন, বলছেন আমি দুঃখিত। এরপর বলছেন যে আপনারা নির্বাচন দেন, 26 এই যে নভেম্বরে তো নির্বাচনের সময় চলে আসছে। আমি বললাম ম্যাডাম ঠিক আছে, নির্বাচন দিব, এর আগে এখানে বসে আমরা সিদ্ধান্ত দিতে পারবো না। বাংলাদেশ সেন্টারের নির্বাচন, বাংলাদেশ সেন্টারে মিটিং হবে, ইসি কমিটি আছে, কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটি আছে, একটা সিস্টেমের মধ্যে যায়। আপনি ইসি কমিটির মিটিং এ আসেন, বলেন কবে আমরা মিটিং ডাকবো, আমাকে জানাইয়েন, আপনার সুবিধা মতো আমরা মিটিং ডাকবো। এইটা আমরা যখন বলছি, বা বিভিন্ন এর মধ্যে ওই যে হেড অফ চ্যান্সারি শাহরিয়ার মুশাররফ, উনি 42 আর্টিকেল নিয়ে অনেক কথা বলছেন। ফজল ভাই অনেক কিছু বলেছেন আমাদের পরে নির্বাচন পরে কি হয়েছে না হয়েছে স্টোরি বলার পরে উনি এক পর্যায়ে বলছে আপনারা গাঁজাখুরি কথা বলবেন না। তখন আমাদের চিফ ট্রেজারার ছিল, সে কিন্তু প্রতিবাদ করেছে সাথে সাথে, বলছে আপনি আঙ্গুল তুলে কথা বলবেন না, আপনি অ্যাপোলজি দেন। 2-3 বার বলার পরে দেন নাই উনি, হাই কমিশনার পাশে বসা। এরপরে আমরা 5-7 মিনিট বসে আমরা চলে আসছি, বললাম ঠিক আছে মিটিং করেন, মিটিংয়ে আলোচনা হবে। আসার পরে 30 সেপ্টেম্বর আমি একটা ইমেইল দিয়েছি মাননীয় হাই কমিশনারকে, দিয়ে বলেছি যে দেখেন আপনার এই অফিসার যে ধরনের ভাষা ব্যবহার করছেন, যে ল্যাঙ্গুয়েজ, এটার জন্য উনাকে বলবেন যে অ্যাপোলজি দিন, নতুবা উনার সাথে আমরা কোনো যোগাযোগ করবো বা কোনো ধরনের মিটিংয়ে যাব না। কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাপোলজি পাই নাই। বলছে ওই যে দাদাগিরি কথাটা 30 তারিখ, হ্যাঁ জি, ওই দিন যখন বলছে 27 তারিখ, 27 ঠিক আছে, 26 তারিখ হাই কমিশনার মহোদয়কে ওই কথাটা বলছিলাম যে আপনার সামনে উনি এত বড় একটা কথা বলতেছে, আপনি একটা উচ্চারণও করেন নাই যে কেন আপনি এই কথাটা বলছেন। তারপরে উনি বলছে যে আমাদের মধ্যে থেকে যদি কোনো ইয়ে হয় তাইলে, আমি বললাম না, ওইটা আপনারা লিখিতভাবে অ্যাপোলজি করতে হবে, যে আমরা তো এখানে গাঁজাখুরির কথা কিছু বলে, আপনারা যেগুলা বলছেন ওই কথাগুলো জাস্ট আমরা উত্তর দিচ্ছি, ওইগুলো কিভাবে গাঁজাখুরি হয়। তখন ওই যে মোশাররফ সাহেব উনি তখনই বলছে যে ম্যাডাম আমরা একটা মিটিং ইয়েদের নিয়ে, জেনারেল মেম্বারদের নিয়ে আমরা একটা মিটিং কল করবো। ওই মিটিং কল করা উনি তখনই ইয়ে করছে। ওইটা আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম বাংলাদেশ হাই কমিশনের নিজস্ব প্যাডে বাংলাদেশ সেন্ট্রাল লন্ডনের কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির একটি সভা গত 17 নভেম্বর 2025 বাংলাদেশ সেন্টারে আহ্বান করেছিলেন। 4 নভেম্বর ইমেইলের মাধ্যমে ইস্যু করা এই নোটিশ কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সহ কতিপয় সদস্যদের না দিয়ে হাই কমিশনের সিলেক্ট করা কয়েকজন সদস্যকে সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি আমাদের নজরে আসার পর সাধারণ সম্পাদক হিসাবে আমি গত 14 নভেম্বর সেন্টারের প্যাডে ইমেইলের মাধ্যমে মাননীয় হাই কমিশনারকে উক্ত সভা বাতিল করার অনুরোধ জানাই। এছাড়াও কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান সহ আরও কয়েকজন কর্মকর্তা মাননীয় হাই কমিশনার বরাবর ইমেইল করে সভা বাতিল করার অনুরোধ জানান। এছাড়াও গত 13 নভেম্বর সলিসিটরের মাধ্যমে বিষয়টি মাননীয় হাই কমিশনারকে অবহিত করি। যেহেতু সকল সদস্য সভার দাওয়াত পাননি, হাই কমিশনারের প্যাডে চিঠি দেওয়া হয়, এর পরিপ্রেক্ষিতে আমরা অনুরোধ করি যথাযথ প্রটোকল অনুসরণ করে সভার নতুন তারিখ করার অনুরোধ করি। সলিসিটর দিয়ে বিষয়টি অবহিত করার পরও তিনি 17 নভেম্বর সোমবার দুপুর পর্যন্ত সভা বাতিলের কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তা ও সদস্যকে ওই দিন সেন্টারে উপস্থিত থাকার অনুরোধ জানাই। আমরা সিদ্ধান্ত নেই
কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তা সদস্যদের ইমেইল ও সলিসিটর লেটারের বিষয়ে কোনো গুরুত্ব ও কর্ণপাত না করায় আমরা সেন্টারে ওই দিন উপস্থিত হয়ে মান্যবর হাই কমিশনারের সম্মুখে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সাধারণ সম্পাদক হিসাবে আমি মান্যবর হাই কমিশনারকে সবার বিষয়ে ব্যাখ্যা দাবি করে বক্তৃতা দেওয়ার চেষ্টা করলে তিনি কোনো ধরনের বক্তব্য শুনতে অপারগতা প্রকাশ করেন। এ সময় মান্যবর হাই কমিশনার ও আমাদের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এ সময় সেন্টারের সাংবাদিকদের উপস্থিতি হতে দেখে মান্যবর হাই কমিশনার উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করতে কঠোর ভাষায় নিষেধ করেন। সাংবাদিকদের সেন্টারে উপস্থিত হওয়ার বিষয়ে আপত্তি তুলেন এবং ব্যাখ্যা চান। বিষয়টি ব্যাখ্যা দিয়ে আমরা বলেছি, সাংবাদিকদের আমরা আমন্ত্রণ জানিয়েছি, যেহেতু মান্যবর হাই কমিশনার আমাদের ইমেইল সলিসিটর লেটার উপেক্ষা করে একটি বিশেষ পক্ষের হয়ে তিনি সভা করার চেষ্টা করেছেন, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের বিষয়টি পূর্ণ স্বচ্ছতার জন্য মিডিয়ার উপস্থিতি নিশ্চিত করেছি। এ সময় সেন্টারের দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক কথা বলতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ডু ইউ নো হু আই এম দি চেয়ার। তখন তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকের উদ্দেশ্যে চুটকি বাজিয়ে বলেন, কে আছেন, ক্যামেরা অন করেন। এ সময় উত্তেজনার সৃষ্টি হয়। মিডিয়াতে কোনো কথা না বলে সেন্টার ত্যাগ করেন। এ সময় ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম আমাদের কর্মকর্তা সদস্যের উদ্দেশ্য করে বলেন, ইউ আর ইন এ সিরিয়াস ট্রাবল, বাংলাদেশে আসো, দেখে নিব, আই উইল সি ইউ। একজন কূটনীতিকের এ ধরনের উদ্যুত্তপূর্ণ উস্কানিমূলক আচরণে সেন্টারে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার 10-15 মিনিটের পর পুলিশ প্রোটেকশন নিয়ে মান্যবর হাই কমিশনার সেন্টারে আগমন করেন। এ সময় সেন্টারের সাধারণ সম্পাদক হিসেবে আমি বাংলাদেশ সেন্টারের সামগ্রিক পরিস্থিতি তাকে ব্যাখ্যা করতে চাইলে তিনি কোনো কথা শুনতে চাননি। এ সময় সেন্টারের কর্মকর্তা ও সদস্যরা সম্মিলিতভাবে সাধারণ সম্পাদকের কথা শোনার জন্য চাপ সৃষ্টি করলে তিনি সাধারণ সম্পাদককে বলেন, আপনার সাংবাদিকদের সামলান। এ সময় আবার উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক এ ধরনের আপত্তিকর, অশালীন, অসৌজন্যমূলক, শিষ্টাচার বহির্ভূত উক্তি প্রত্যাহারের দাবি জানান। পরে তিনি সাধারণ সম্পাদকের বক্তব্য শুনতে বাধ্য হন। আমি এ সময় সেন্টারের সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করি, তাকে সভা না করতে অনুরোধ জানাই। তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার হাতে থাকা লিখিত একটি নোট নিয়ে বক্তব্য প্রদান করে সেন্টার ত্যাগ করেন। বাংলাদেশ সেন্টারের 17 নভেম্বর দুঃখজনক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য এককভাবে দায়ী মান্যবর হাই কমিশনার আবিদা ইসলাম ও ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম। তিনি রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করেছেন, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিরোধ ও বিভক্তি সৃষ্টি করেছেন। তিনি হাই কমিশনার হিসাবে নিরপেক্ষ থাকতে ব্যর্থ হয়েছেন, একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। এখানে আপনাদের সামনে আরো একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। 26 সেপ্টেম্বর 2025 তারিখে বাংলাদেশ হাই কমিশনে মান্যবর হাই কমিশনার আবিদা ইসলাম ও তার সহকর্মীদের সাথে বাংলাদেশ সেন্টার নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সেন্টারের বিষয়ে আলোচনার এক পর্যায়ে মিনিস্টার হেড অফ সেন্সারি M.K. শাহরিয়ার মুশাররফ আমাদেরকে উদ্দেশ্য করে আঙ্গুল তুলে অবমাননাকর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আপনাদের গাঁজাখুরি বক্তব্য আর শুনতে চাই না। একজন কূটনীতিকের উপস্থিতিতে মিনিস্টার হেড অফ সেন্সারি এ ধরনের অপেশাদার আচরণ আমরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরপর আমরা 30 সেপ্টেম্বর মান্যবর হাই কমিশনারকে বাংলাদেশ সেন্টারের পেডে ইমেইল করে উক্ত কর্মকর্তার নিকট থেকে ক্ষমা অ্যাপোলজি আশা করেছিলাম। হাই কমিশনার উক্ত ইমেইলের কোনো জবাব কিংবা উক্ত কর্মকর্তার নিকট থেকে ক্ষমা আদায়ের কোনো পদক্ষেপ নেননি, যা খুবই দুঃখজনক। এজন্য আমরা অবিলম্বে বর্তমান সরকারের কাছে হাই কমিশনার আবিদা ইসলাম, ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম, মিনিস্টার হেড অফ সেন্সারি M.K. শাহরিয়ার মুশাররফকে অবিলম্বে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশন থেকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ সেন্টার শুধু একটি ভবন নয়, এটি একটি ঐতিহাসিক নিদর্শন, যাহা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক প্রচারণার প্রধান ভিত্তি হিসাবে কাজ করেছিল এবং এই সেন্টারে ভারতের পর বহির্বিশ্বের বাংলাদেশের প্রথম কোনো দূতাবাস চালু হয়। বাংলাদেশ সেন্টারে যুক্তরাজ্য, বাংলাদেশ ও বাংলাদেশি কমিউনিটির ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসাবে ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ সেন্টার একটি নিবন্ধিত দাতব্য সংস্থা হিসাবে এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সেন্টারটি আমাদের পূর্বসূরি মুরব্বিয়ানরা প্রতিষ্ঠা করেছিলেন, তাদের অর্থায়নে ভবন ক্রয় করা হয়েছে। পরবর্তীতে 1983 সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ আমাদের মুরব্বিয়ানদের অনুরোধে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মালা মুহিত সাহেবের সহায়তায় এ ভবন ক্রয় করতে 130,000 পাউন্ড অনুদান প্রদান করেন। বাংলাদেশ সরকার এ অর্থ অনুদান হিসাবে প্রদান করেছিলেন। ভবন ক্রয়ে বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ বা হাই কমিশনের কোনো অংশীদারিত্ব নেই। হাই কমিশনার পদাধিকার এক্স অফিসার হিসেবে সেন্টারের চেয়ারম্যান। আমি এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেন্টারের সকল প্রতিষ্ঠাতা সদস্য সহ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিত সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সংস্কারের অভাবে ঐতিহাসিক এই ভবনটির মালিকানাই হাতছাড়া হয়ে যাচ্ছিল বাংলাদেশিদের। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে স্বাধীনতা সংগ্রামে যুক্তরাজ্য প্রবাসীদের অবদানের স্মারক গ্রহণ করা এই ভবন। স্থানীয় কাউন্সিলের সঙ্গে দেন দরবার এবং আইন আদালত মারিয়ে সেন্টারটি এখন সগৌরবে ফিরেছে চোখ দাঁড়ালো অভিজাত রূপে। 2021 সালের 19 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাধ্যমে পুনঃ উদ্বোধন করা ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের সদস্য বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুখরিত ছিল এই জমজমাট আয়োজন। দৃষ্টিনন্দন চকচকে চারতলা ভবনটি উপস্থিত সকলের জন্য ছিল এক বিরাট চমক। কাউন্সিলের সঙ্গে মামলা মোকাবেলা, বিশাল অর্থের সংস্কার কাজের বিরাট যক্ষির সামাল দিয়ে বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা কমিটি এক অসাধ্য সাধন করেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, মাইন্ডোভার হাই কমিশনার গণমাধ্যমে বলেছেন 17 নভেম্বর বাংলাদেশ সেন্টারে তাকে তার কর্মকর্তাদের হেনস্থা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যা ঘটেছে উত্তপ্ত তর্ক বিতর্ক হয়েছে। বিশেষ করে ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলামের হুমকির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। হাই কমিশনার মহোদয় বলেছেন সেন্টারের নির্বাহী কমিটি ইসি নেই। বিষয়টি সত্য নয়, অথচ বিগত হাই কমিশনার আমলে অনেকগুলো, এখানে উই লেখা, এখানে ইসি মিটিং হয়েছে। তিনি বলেছেন কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটি কম, পদ পদবি ঠিকমতো বন্টন করা হয়নি। অথচ বিগত 2 বছর একটি ম্যানেজমেন্ট কমিটি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে, যেগুলোর সাথে প্রাক্তন চেয়ার এবং তৎকালীন মান্যবর হাই কমিশনার যুক্ত ছিলেন। হয়তো বর্তমান হাই কমিশনার মহোদয়া বুঝাতে চাচ্ছেন তার পছন্দ মতো ব্যক্তিবর্গ তাদের সুবিধা মতো পদ পদবি পাননি। বলেছেন শুধুমাত্র বিভিন্ন দিবস পালন করা হয়, অথচ তিনি জানেন না বা খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ করেননি। এখানে ইতিমধ্যে আরো অনেকগুলো প্রজেক্ট নিয়ে নিয়মিত কার্যক্রম চলে আসছে বিগত 2 বছর ধরে। এখানে ফন্ড লেখা, গত 10 মাসে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে সেন্টারের পক্ষ থেকে 15টি ইভেন্ট করা হয়েছে। আমরা অনেক জানাতে চেয়েছি কিন্তু কোনো সহযোগিতা পাইনি। উল্টো হাই কমিশনার মহোদয়ের সামনেই আমাদের এই তথ্য আদান প্রদানকে গাঁজাখুরি বলে আখ্যায়িত করেছেন হাই কমিশনের এক কর্মচারী। এর প্রতিবাদ স্বরূপ আমরা একটি অফিসিয়াল কমপ্লেইন করি, যা সুরাহা এখন পর্যন্ত পাইনি। আর্থিক লেনদেন নিয়ে তিনি যে প্রশ্ন উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। মান্যবর হাই কমিশনারের জেনে নেওয়া উচিত ছিল বিগত এজিএমে আমরা একটি পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন সম্মানিত সদস্যদের সামনে উপস্থাপন করেছি। এই প্রতিবেদন এখন যে কেউ আমাদের অফিস থেকে সংগ্রহ করতে পারবে। বুটের ব্যবধান 1 হোক আর 100 হোক বিষয় নয়। তিনি কথা অনুযায়ী ধরে নিলাম বুটের ব্যবধান 1, সেই অনুসারে কেউ না কেউ মেজরিটি পেয়েছে। তদুপরি মাননীয় হাই কমিশনার এতটাই পক্ষপাতিত্ব যে তিনি সদস্যদের দেয়া সেই মেজরিটি ম্যান্ডেট নিয়েও প্রশ্ন তুলেছেন মাইনরিটিকে প্রাধান্য দেওয়ার জন্য। তিনি যুক্তরাজ্যের গণতন্ত্রের উদাহরণ দিচ্ছেন, অথচ নিজেই একনায়কতন্ত্রের মতো ব্যবহার করলেন সেন্টারের নির্বাচিত কমিটির সাথে। নিজের ইচ্ছা অনুযায়ী হাই কমিশনের লেটার হেড ব্যবহার করে একটি সভা ডাকলেন এবং সেন্টারের নির্বাচিত সাধারণ সম্পাদক সহ কয়েকজনকে ইচ্ছাকৃতভাবে সভার কোনো নোটিশ পাঠাননি, যা আইএন টিভির একটি লাইভে কনফার্ম করলেন কমিটির সদস্য প্রফেসর শহীদ। তিনি বলেছেন মনোনীত কোনো সাধারণ সম্পাদক নেই সেন্টারে। হ্যাঁ, তিনির কথা একমত, এখানে তার মনোনীত কোনো সাধারণ সম্পাদক নেই, কিন্তু সেন্টারের সদস্যদের ভোটাধিকারে নির্বাচিত একজন সাধারণ সম্পাদক রয়েছেন এবং বিগত দিনগুলিতে তার নেতৃত্বে বাংলাদেশ সেন্টার পরিচালনা হচ্ছে। সেন্টারের একটা নিজস্ব সংবিধান রয়েছে। এখানে কোথাও এই নেই যে সাধারণ সম্পাদক হাই কমিশন বা এক্স অফিসিও চেয়ার কর্তৃক মনোনীত হতে হবে। তাহলে কি ম্যাডাম ভোটারদের রায় উপেক্ষা করে তার মনোনীত সাধারণ সম্পাদককে বসানোর জন্য পায়তারা করছে? তিনি আরো বলেছেন জনাব দেলোয়ার হোসেন নিজেদের মতো নিজের লোকদের পদ পদবি দেন। তিনি এই বক্তব্য আমাদের ভোটারদের অসম্মান করেছেন। কমিটির প্রত্যেকেই নির্বাচিত এবং উভয়ই অ্যালায়েন্সের। তিনি বলেছেন 17 নভেম্বর সভার চিঠি সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সবাইকে তিনি দৃষ্টি পাঠিয়েছেন। তিনি মিথ্যাচার করেছেন। সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সহ অনেকে এই সভার নোটিশের ইমেইল পাননি। তিনি দাবি করেছেন তার কাছে মনে হয়নি তিনি কোনো সামাজিক সংগঠনে আসেননি, অথচ আমাদের কাছে ফুটেজ আছে তিনি কিভাবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত করেছেন। তাকে একজন কূটনীতিক হিসাবে আমরা মনে করেছিলাম, কিন্তু 17 নভেম্বর তার বডি ল্যাঙ্গুয়েজ আচরণে তা মনে হয়নি। তিনি অস্বীকার করেছেন বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো হুমকি দেওয়া হয়নি। এটাও ছিল তার মিথ্যাচার। আমাদের কাছে আংশিক ভিডিও ফুটেজ আছে যেখানে ডেপুটি হাই কমিশনার দেখে নেবেন বলে হুমকি দিয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, 2023 সালের 26 নভেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছিল। এটি ছিল বাংলাদেশ সেন্টারের প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আমাদের কমিউনিটিতে ব্যাপক আলোড়ন ছিল। কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির শূন্য হওয়া পদগুলো পূরণে রেড এবং গ্রিন এর ব্যানারে দুটি
শক্ত প্রতিদ্বন্দ্বী অ্যালায়েন্স নির্বাচনে অংশ নেয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে পার্মানেন্ট মেম্বার থেকে 18 জন, লাইভ জেনারেল মেম্বার থেকে 17 জন নির্বাচিত হন। মাত্র এক ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছিল রেড অ্যালায়েন্স। বাংলাদেশ সেন্টার কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির মোট 35টি পদের মধ্যে 18টিতে জিতেছিল রেড অ্যালায়েন্সের প্রার্থীরা। কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত সুষ্ঠু ও শান্তিপূর্ণ এই নির্বাচন ছিল কমিউনিটির জন্য একটি উদাহরণ। নির্বাচনের পরদিন থেকে গ্রিন অ্যালায়েন্সের পক্ষ থেকে বিজয়ী সদস্যরা কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির কার্যক্রমে নানা ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করে, যা আপনাদেরকে সবসময় আমরা অবহিত করেছি। আমরা গত 2 বছর থেকে সকল বাধা ও বিপত্তি অতিক্রম করে সেন্টারের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা সবসময় সাংবাদিক বন্ধুদের ন্যায়সঙ্গত সহায়তা সমর্থন পেয়েছি। এজন্য আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি বাংলাদেশ সেন্টারের সম্মানিত পার্মানেন্ট মেম্বার, লাইফ মেম্বার, জেনারেল মেম্বারের সাহায্যে সহযোগিতা, উৎসাহ ও পরামর্শ ছিল আমাদের মূল প্রেরণা। কমিউনিটির সমর্থন, পরামর্শ আমাদেরকে সকল বাধা কাটিয়ে উঠতে গিয়ে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। গত 2 বছর আমাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আমরা যাতে শান্তিতে কাজ না করতে পারি, স্বার্থান্বেষী মহল থেকে বাধা সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সকল বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করতে পেরেছি। আপনারা জানেন, বাংলাদেশ সেন্টারের সংবিধান বহু বছর থেকে সময় উপযোগী করা হয়নি। সাংবিধানিক অনেক জটিলতা বিদ্যমান। আমরা বিশেষজ্ঞ সলিসিটরের মাধ্যমে সংবিধান যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করেছি। কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন যথাযথ সময়ে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা কষ্ট করে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো খারাপ ভাষা ব্যবহার করেন, যার উদ্দেশ্য করবেন, একটু আস্তে করে বলবেন। উনি যাওয়ার সময় এটা বলছে এবং গাড়িতে যখন উঠে তখন তো উত্তেজনা ছড়িয়ে গেছে। গাড়িতে যখন উঠছে তখন 2 বারই বলছে, এটার ভিডিও ফুটেজটা আছে যে আইসিইউ আইসিইউ। কোনো পরিস্থিতির পরিবেশে উত্তপ্ত করে, এটাকে অনেক সময় আছে কোনোটারে প্রশমিত করা যায় না। উত্তেজনা যখন বেড়ে যায় তখন প্রশমিত করার মতো ক্ষমতা কারো থাকে না, কোনো সময় পুলিশও করতে পারে না। এই পর্যায়ে চলে গিয়েছিল। কারণ আমি অনেকদিন থেকে এই সেন্টারের সাথে সম্পৃক্ত, অনেকেই আছেন, অনেক পুরাতন মানুষ আছেন, এখানে মেম্বাররা আছেন। বাংলাদেশ সেন্টারের কোনো মিটিংয়ে যখন চেয়ারম্যান মিটিংয়ে আসেন, সাথে 2 জন অফিসার থাকেন, একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, হাইকমিশন না আসলেও উনি থাকেন, ম্যাক্সিমাম 2 জন। ওই দিন কিন্তু 15 থেকে 16 জন, কেউ বাকি নেই। সবাই এমন সদল বলে আসছেন, বোঝা গেছে যেমন জানি না কি জন্য আসছেন। তো এটা অনেক সময় প্রশমিত করা অনেক সময় সম্ভব হয় না। এটা পরিকল্পনা বলতে আমি বলি আপনাকে, আমরা পরে একটা ফুটেজ পাইছি, যখন পুলিশ নিয়ে ঢুকার সময় সেন্টারের সামনে ওই হেড অফ সেন্সারি পুলিশকে বলতেছেন যে আমরা তো সকালে আপনাদেরকে একটা ইনফর্ম দিয়ে আসছি যে বিকালে এখানে মিটিং আছে। তাহলে এটা থেকে পরিষ্কার বোঝা যায় ওনারাই এটার প্ল্যান আছে যে সকালে তাহলে পুলিশকে ইনফর্ম করার প্রয়োজন কি। এই ফুটেজটাও আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ। সেন্টারের জেনারেল সেক্রেটারি ইমেল দিয়েছে, তারপরে 13 নভেম্বর সলিসিটরের নোটিশের মাধ্যমে তাকে ইমেল দেওয়া হয়েছে। উনি কোনো ইমেলের একটা কর্ণপাত করেন নাই। আপনারা ব্রিটিশে থাকি, আমরা সবাই ব্রিটিশ কান্ট্রিতে থাকি, একটা ন্যূনতম একটা কার্টিসি আছে। আপনাকে প্রেস ক্লাবের সেক্রেটারিকে বা প্রেসিডেন্টকে যদি একটা ইমেল বা টেক্সট করা হয়, আপনি এটা ব্যাক করেন, দেখবো বা দেখতেছি। উনি 20টা ইমেল করার পরেও কোনো ধরনের রেসপন্স করেন নাই ওই মিটিংটা পোস্টপোন করার জন্য বা ওটা নিয়ে আলোচনা করার জন্য বা কাউকে ফোন করার জন্য। আমি ইমেল দিয়েছি, একবার রিপ্লাই দিচ্ছেন যে আমরা মিটিং করতেছি। উনি বলছেন যে নোটিশটা দেওয়া হয়েছে। আমি বলছি যে সেক্রেটারি সহ অনেককেই দেওয়া হয় নাই, আপনি এই মিটিংটা ক্যান্সেল করেন। আপনি একজন কূটনীতিক, আপনার থেকে অনেক কিছু শেখার আছে, জানা আছে। আপনি এটা এদেশের ল অনুযায়ী আপনি তো একটা ইমেইলে একটা রিপ্লাই দেবেন, সে রিপ্লাই না দিয়ে ফোর্সফুলি আপনি এটা মিটিং করবেন। এবং আপনারা দেখছেন সেন্টারে উনি গেছেন, যাওয়ার পরে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা ফলো করবেন ভিডিওতে। তারপরে চুটকি করে প্রেসদেরকে বলতেছেন এসো আসো, এটা কি? এইরকম পরিস্থিতি কে সৃষ্টি করছে? এই সৃষ্টির জন্য মাননীয় হাই কমিশনার দায়ী। উনি যে কথাটা বলেছেন যে উনি একটা নোটিশে হাই কমিশনের পক্ষ থেকে যে নোটিশ দিয়েছেন, নোটিশে বলেছেন যে এই কমিটির অস্তিত্ব নাই, সুজা বাংলায় যেটা বলি। তখন আমি ফার্স্ট প্রশ্নটা করেছি, আপনার যদি অস্তিত্ব না থাকে কমিটির, তাহলে কার সাথে মিটিং করতে আসছেন? এটার জবাব দেন নাই। সেকেন্ড হলো গিয়া, এই কমিটির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে 26 নভেম্বর 2023।
26 নভেম্বর 2025 গিয়ে 2 বছর হয়। এটা কমিটির মেয়াদ 2 বছর, 3 মাস আরো গ্রেস পিরিয়ড থাকে, এর মধ্যে করতে হয়। আমরা গত 9 ফেব্রুয়ারি 2025 এজিএম এর মাধ্যমে আমাদের মেম্বাররা আমাদেরকে সময় দিয়েছে যে আপনারা প্রয়োজনে 1 বছর সময় নেন, কনস্টিটিউশনটা যুগোপযোগী করেন। এটা আমাদের মেম্বারদের মতামত, আমরা মেম্বারদের মতামতকে সম্মান করি। আর মাননীয় হাই কমিশনারের যে উনি যে বলছেন এই কথাটা বলা মোটেও ঠিক হয় না। তিনি বলতে পারেন না যে সেক্রেটারি অবৈধ, এই মেম্বার অবৈধ, কমিটি অবৈধ, কারণ উনি কাউকে মনোনীত করেন নাই, উনি কাউকে নির্বাচিত করেন নাই, উনি কাউকে প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার বানান নাই। এই যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সেন্টারের মেম্বাররা ভোট দিয়ে তাদের রায় দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। উনার কথা বলাটাই ভুল। বাট আমার প্রশ্নটা হচ্ছে, যদি সিচুয়েশন হয়ে যায় যে প্রেসিডেন্ট প্রায় মানে চেয়ারম্যান আপনাদেরকে মানতেছেন না, আপনারা চেয়ারম্যানকে মানতেছেন না, তো এখন চেয়ারম্যান ছাড়া কি কমিটি, অথবা চেয়ারম্যান আছেন কমিটি ছাড়া, এরকম হয়ে যাবে কিনা? না, চেয়ারম্যান যদি আমাদেরকে মানতেছেন না, চেয়ারম্যানের তো এই অথরিটি নাই না মানার। সংবিধান কি বলে? সংবিধান তো উনি এক্স অফিসিও হিসাবে এক চেয়ারম্যান হিসাবে থাকবেন, কিন্তু কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটি পরিচালনা করবে যারা বোর্ড অফ ডাইরেক্টর, ট্রাস্টি যারা আছে, যারা নির্বাচিত আসবে তারা পরিচালনা করবে, উনি শুধু চেয়ার হিসাবে থাকবেন। এইটাই কনস্টিটিউশন। না থাকলে নির্বাচন দেওয়া যাবে অবশ্যই। ভাইস চেয়ারম্যানরা আছে, 9 জন ভাইস চেয়ারম্যান। আমরা বিগত অনেক দিন অনেক সময় চেয়ারম্যান আসতে পারেন না, প্রতিনিধি একজন আসেন, আসলেও কিন্তু ভাইস চেয়ারম্যান সভা পরিচালনা প্রিসাইড করেন। এটা আমি বুঝি না যে একটা যদি ব্যবধান থাকে এটা কিন্তু জিতা না হয়। আর উনি বলছে আপনি সহঘোষিত সেক্রেটারি, এটা আর আপনারা যা কার্যক্রম করতেছেন সব অবৈধ, এই বিষয়টা। আচ্ছা, এই বিষয়টা আমাদের ওইটাই আছে। আমি উইথ রেসপেক্ট, উনি অনভিজ্ঞ একজন মহিলা, ওনার কোনো অভিজ্ঞতাই নাই, এক ভোটে যে উইন করে। আমি দুঃখিত, আমি একটি কথা বলতে, আমাদের লোকাল এলাকা গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড একটা সংগঠন আছে, ওই সংগঠনের নির্বাচন কমিশনার ছিলাম আমি, রঞ্জু ভাই, ওনার পুরো নামটা ভুলে গেছি, তমিজুর রহমান রঞ্জু। এক ভোটে উনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমরা 5 বার ভোট গণনা করছি। এক ভোটে যদি একজন সভাপতি হইতে পারে, এক ভোটেই তো ব্যবধান হয়। জুবাইর ভাই প্রেসিডেন্ট হয়েছেন কয় ভোটে আপনাদের প্রেস ক্লাবে, আমরাও তো জানি। তো এইটারে উনি যে এই জন্য বললাম, মাননীয় হাই কমিশনার উনি একজন অনভিজ্ঞ মহিলা, ওনার এই অভিজ্ঞতাও নাই। নির্বাচন হলে যে এক ভোট যে কতটুকু করে ডিফারেন্স করে। আর উনি বলছেন যে 1 বছরের কমিটি, উনি কনস্টিটিউশনের কোন আর্টিকেলে পেয়েছেন যে এই কমিটি 1 বছর? উনাকেই জিজ্ঞাসা করেন যে আপনি ওটা বের করে দেন। আমি ফয়সাল মাহমুদের কোয়েশ্চেনের আনসার দিতেছি। আপনি আর যে বলছেন উনি যে আপনাদের সকল কার্যক্রম অবৈধ, আপনারা যা করতেছেন। আমরা উনি যদি মনে করেন আমরা সকল কার্যক্রম অবৈধ, আমরা তো কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটি আছে যাদেরকে মেম্বাররা ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা সিদ্ধান্ত নিয়ে সংগঠন পরিচালনা করতেছে। উনি অবৈধ বলেন কিভাবে? উনি এবং চ্যারিটি কমিশনে আমাদের ট্রাস্টি এবং কোম্পানি হাউসের বোর্ড অফ ডাইরেক্টর এটা অনুমোদন দেওয়া। উনি বললেই তো আর হবে না, উনি যা বলবেন যে উনার ইচ্ছা মতো, উনি তো অনেক কিছুই বলবেন। তো এই সামাজিক সংগঠন সম্পর্কে, এই কনস্টিটিউশন সম্পর্কে উনি কমপ্লিটলি অনভিজ্ঞ। ভাই, আমরা সিলেক্টেড সাংবাদিকদের বলে আমরা সিলেক্ট করি নাই কাউকে। আপনারা জানেন আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দেই আমাদের নিউজগুলো কভার করার জন্য। দূরে অনেক যেতে পারেন না, আমরা বলেছি যে আমরা কয়েকজন যারা ইজিলি ট্রাভেল করতে পারেন বা যেতে পারবেন ওনারা গিয়েছেন, এই জন্য আমরা কোনো সিলেক্ট করি নাই। বা রাত্রে পরবর্তীতে এসে বাকি হয়তো হান্নান ভাই ছিলেন, কাইম ভাই ছিলেন, আরো কয়েকজনের সাথে তো আমরা মিট করেছি, আমরা বলেছি আমাদের বক্তব্যগুলা। আমরা সিলেক্ট করি নাই, আমরা সিলেক্ট করার কোনো যোগ্যতাও নাই, ক্ষমতাও নাই, আমরা কাকে সিলেক্ট করব? উনি বলেছেন, উনি যেভাবে বাসায় আসেন 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 সাইদ ভাই এদিকে আসেন, কি বলবেন আসেন, উনি যে বডি ল্যাঙ্গুয়েজ করেছে, উনার হয়তো খুব আপনাদের উপরে বা সাংবাদিকদের উপরে এই দুষ্টা আমাদের উপরে দিতেছে। হাই কমিশন যে প্রেস কনফারেন্স করেছেন, উনি যে পেডে আপনাদের সিএম এর কল করেছিলেন, আহ্বান করেছিলেন, এটা নিয়ে উনি বলেছেন এটা দুইটি সংগঠন হলেও এটা কোনো মানে কন্ট্রাডিক্টরি করে না। হ্যাঁ, সরকারি পেডে উনি বাংলাদেশ প্রতিষ্ঠান একটা কমিউনিটি সংগঠনের নিয়ে সভা আহ্বান করেছেন এটা নিয়ে, এবং আরো বলেছেন যে উনি বাংলাদেশ যে সেন্টারের পেড নিবেন কারো কাছ থেকে উনি কাউকে খুঁজে পান নাই সহযোগিতা করার জন্য। এটা একটা আমি এটার আনসার দিয়ে দেই, পরে আপনি কোশ্চেন করবেন আবার। উনি যে কথা বলেছেন আমি তো এখন বলতে হয়নি, একটু ডাহা মিথ্যা কথা বলেছেন। কি জন্য? যে কাউকে খুঁজে পান নাই। বাংলা সেন্টারের অফিস আছে, অফিসের অ্যাডমিন অফিসার আছে, ওনার কাছে যদি ইমেইল থাকে বাংলা সেন্টারের নাম্বারও তো ওনার কাছে আছে। এই কথাটা ওনার কমপ্লিটলি মিথ্যা।
দ্বিতীয় কথা হলো উনি যে রাষ্ট্রীয় প্যাড ব্যবহার করে বাংলাদেশ সেন্টারের মিটিং কল করেছেন, এটা উনি অন্যায় করেছেন। কি জন্য? আমি খবর নিছি উনার চেয়ে অনেক সিনিয়র বাংলাদেশ হাই কমিশনে জব করেছেন, অফিসার ছিলেন, রিটায়ার হয়েছে, উনারে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, উনি বলছেন উনি করতে পারেন না, কারণ রাষ্ট্রীয় এটা একটা সামাজিক সংগঠন, আর এটা রাষ্ট্রের প্যাড আপনি ব্যবহার করেন, ক্ষমতা পেলে উনি ব্যবহার, উনি ক্ষমতার অপব্যবহার করেছেন আমি মনে করি। চেষ্টা করলেন, এটা একটা রাষ্ট্রীয় পতাকা বহনকারী গাড়ি, হ্যাঁ, আপনার যে উগ্রতা আমরা দেখেছি, এটা আপনি আসলে কেন করলেন, এটা নিয়ে আপনি কি বলতে চান? আমাকে যদি থ্যাংক ইউ আলম ভাই, আমাকে 2 মিনিট সময় দিয়ে দিলেন, পিছনে কিছু যেতে হয়। সূত্রপাতটা কিন্তু ভিতর থেকে। আমি যখন প্রথমেই হাই কমিশন মহোদয়কে আমি জিজ্ঞেস করতে যাই, আমি ওনাকে ম্যাডাম বলে সম্বোধন করে শুরু করি, উনি সাথে সাথে আমাকে ব্লক করে দেন এবং উনি খুব উত্তপ্ত ছিলেন। ওখান থেকে তো বাকিগুলো আপনারা ফুটেজে দেখেছেন। ম্যাডাম যাওয়ার পর যখন গাড়িতে ডেপুটি হাই কমিশনার যাচ্ছিলেন, তখন উনি আমাকে বলেন, ইউ আর ইন সিরিয়াস ট্রাবল, বাংলাদেশে আসো, দেখে নিব। কে বলছে এটা? ডেপুটি হাই কমিশনার, আমরা পরবর্তীতে জানি উনি ডেপুটি হাই কমিশনার। তখন আমি ওনাকে অ্যাপ্রোচ করি এবং এটা ভিডিও ফুটেজ বয়সও আমার কাছে আছে। আমি ওনার পিছনে যাই এবং আমি ওনাকে অ্যাপ্রোচ করি, আই এম ইন সিরিয়াস ট্রাবল হোয়াট, দেন আমি একটা গালি ইউজ করি, আমি অ্যাডমিট করবো এটা। তখন আবার উনি রিপিট করেন, ইউ সি হোয়াট আই ডু, 2 বার করে উনি রিপিট করেন। তখন আমি আবার ঠিক থাকতে পারি নাই, কারণ আমি বাংলাদেশি, বাংলাদেশ আমার, বাংলাদেশ কোনো সরকারি আমলা বাংলাদেশ কিনে রাখে নাই। আমি বাংলাদেশে বড় আসছি, বাংলাদেশের প্রতি আমার টান আছে। যখন বারবার একজন বাংলা একটা পদ আছে, কুকুরকে মুখ দিয়ে মারতে হয়, আমি ওনাকে কুকুর ডাকছি না, বারবার যখন উনি এগুলো বলবেন তখন স্বাভাবিকভাবে আমার রিয়েকশনটা আসবে এবং ওই রিয়েকশন থেকে আমি ওনার গাড়িতে দরজাটা টান দিয়েছি এবং আমি ওটা ডিনাই করছি না, কিন্তু ওই জায়গায় ওনারাই আমাকে নিয়ে গেছে। হাই কমিশনার বলছে, অস্বীকার করেছেন যে ওনারা কোনো হুমকি বা এই ধরনের কথা আমার বলেন কাছে নাই। ফুটেজ আছে, আপনারা যদি দেখতে চান আমি এক্ষুনি দেখাতে পারবো, আমার কাছে ওই ফুটেজটা আছে। হ্যাঁ, কোনো গালি ভালো না, রাইট, বাট আপনারা যদি বলেন এই মুহূর্তে এই সিচুয়েশন আমি কি অনুতপ্ত কিনা, না আমি অনুতপ্ত না, কারণ এই বিষয়গুলো, কারণ এর আগে দরবার বলেছেন 26 তারিখে ওনারা ওই গাঁজাখড়ি কথাবার্তা, এবং অতীতে আপনারা সবাই জানেন আমাদের প্রবাসীদেরকে কিভাবে সরকারি আমরা বিভিন্নভাবে, সেটা হাই কমিশন হোক, বিমান হোক, যে কোনো সরকারি আমরা আমাদের কিভাবে ঠিক করেন, তো একটা পর্যায়ে আমাদের পিঠ দেয়ালে ঠিকবে এবং আমরা এভাবে রিয়েক্ট করবো। ওই জায়গা থেকে আমি অনুতপ্ত না, কারণ ওটা ছিল আমার রিয়াকশন এগেইনস্ট হোয়াট এভার হি সেড। তো আমি ওই জায়গা থেকে আমি অনুতপ্ত না। হ্যাঁ, গালি খারাপ, এটা আমরা সবাই জানি। থ্যাংক ইউ। প্রথম কথা হইল কি, হাই কমিশনার কোনো পক্ষ না, হাই কমিশনার এই সেন্টারের চেয়ার। বাংলাদেশ হাই কমিশনার তখন এই এজিএম এ পরে আসছিলেন, এজিএম এর সভাপতিত্ব করেছিলেন তৎকালীন ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সাহেব, এবং নির্বাচনের রেজাল্ট হওয়ার আগেই হাই কমিশনার চলে গেছেন। এবং আমাদের পূর্বতন আগের যত সাধারণ সম্পাদক ছিলেন, 2-3 জন এখানে ছিলেন, সব সময় এটা একটা প্রথা, এটা কনস্টিটিউশনালি না, এটা একটা প্রথা যে নির্বাচন হোক, আর নির্বাচন ছাড়াই তো কমিটি হয়, বিজিএম হয়, তখন একজন সাধারণ সম্পাদক সাথে সাথে নির্বাচিত করা হয়, দেয়া হয়, উনি মিটিং ডাকার জন্য। আমরা 5 ডিসেম্বর মিটিং কল করেছি, চেয়ারম্যানকে জানিয়েছি, যারা নির্বাচিত হয়েছেন সকলকে 35 জন সবাইকে আমরা দাওয়াত দিয়েছি, চেয়ারম্যান আসেন নাই, আমাকে বলেনও নাই যে আপনি মিটিং ডাইকেন না, আপনি তারিখ চেঞ্জ করেন। সাইদ আহমদ তাসনিম আগের মান্যবর হাই কমিশনার কোনো কিছু বলেন নাই। তখন আমরা 5 ডিসেম্বর মিটিং করে পূর্ণাঙ্গ কমিটি করেছি। উনি অবৈধ বলতে পারেন না, বুটে উনি আমাকে বানান নাই, মেম্বাররা আমাকে বুট দিয়ে বানাইছে। এবং এখানে যারা সকল পক্ষের মানুষ ছিল, আপনি যখন আমাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় তখন মুহিবুর রহমান সাহেব সভাপতিত্ব করছিলেন, স্টেজে দাঁড়ানো ছিলেন। বাংলাদেশ সেন্টার, আমি জানতে চাই যে বাংলাদেশ সেন্টার হু ইজ দ্য বেনিফিশিয়ারি? এই বাংলাদেশ সেন্টারের মালিক কে? যদি বাংলাদেশ সেন্টারের মালিক যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সবাই বলে যে জনগণ মালিক, এটা যদি বাংলাদেশের কমিউনিটির জনগণ মালিক থাকে, তাহলে আপনারা যারা কমিটি আছে, যারা মেম্বার আছে, তারা কি নতুন মেম্বার নেওয়ার জন্য কেন এটা বন্ধ করে রেখে দিছে? নতুন মেম্বার কেন হইতে পারে না? আর যদি বাংলাদেশ সেন্টার কমিউনিটি যদি মালিক না হয়, তাহলে কি আপনারাই বেনিফিশিয়ারি, যারা এটা মেম্বার হবে তারাই কি বেনিফিশিয়ারি? এটা জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হলো আপনি প্রথম প্রশ্ন যেটা, এটা সঠিক না। আমরা মেম্বারশিপ বন্ধ করে রাখি নাই। যখন 1983-তে এই কনস্টিটিউশন করা হয়েছিল তখন এখানে লেখা আছে 500 মেম্বার, 500 মেম্বারের উপরে নেওয়া যাবে না, যদি কাউন্সিল ম্যানেজমেন্ট মনে করে তো এটা ইনক্রিজ করতে পারে। আজ পর্যন্ত এই কনস্টিটিউশনের কোনো অ্যামেন্ডমেন্ট আয় নাই, এবং 50টার মতো কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটি গেছে, কেউ এটা চেঞ্জও করে নাই। আর মেম্বার নেওয়া হয় না এই কথা ঠিক না। যারা এখান থেকে মেম্বার এখান থেকে ল্যাপস হয়, জেনারেল মেম্বার 2 বছর পর পর যখন যারা রিনিউ করে না তখন মেম্বার খালি হয়, কন্টিনিউ মেম্বার নেওয়া হয়। মেম্বারের একটা লিস্ট আছে, মেম্বাররা ফর্ম যখন দেয় আমরা একটা সিরিয়াল করে রাখি।
এই সিরিয়াল নিয়ে তৎকালীন হাই কমিশনার সাইদ আহমদ তাসলিম যখন ছিলেন 3 বছর আমাদের সাথে এটা নিয়ে ঝগড়া হয়েছে, অন্যান্য মেম্বারশিপ নিয়ে অনেক বান্ডিল নিয়ে আসা হয়েছে, এদেরকে মেম্বার করতে হবে, কিন্তু আমরা সিরিয়ালের বাইরে যাই নাই, এখনো যাই নাই। যদি স্বাধীনতার পক্ষের মানুষ বা বাংলাদেশ সেন্টারের পক্ষের মানুষ হয়, বাংলাদেশি হয়, আমরা মেম্বার করি। এই কথাটা আপনাকে যে তথ্য দিছে এই তথ্যটা ভুল। আমি অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়ায় অনেকে লেখালেখি করেন, না জেনে অনেককেই লেখেন। আমি অনুরোধ করবো বাইআইন যারা লেখালেখি করেন যে আপনারা একটা বার এসে জিজ্ঞাসা করেন, দেখেন ওইটা যে এখানে কি আছে। কালকে না পরশু আরেক ভাই দেখছি লেখছে যে বাংলাদেশ সেন্টার এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রকে দেওয়া হোক, এই তথ্যটাও ভুল। উনি যে ভাই লিখেছেন উনি অনেক ইন্টেলেকচুয়াল দেখলাম, আমি চিনি উনাকে, কিন্তু উনার এই মানে এই নাই যে এটা রাষ্ট্রীয় সম্পদ কিনা, এটা আমাদের জনগণের সম্পদ। আমাদের মুরব্বীরা এটা করেছেন, আমাদের বাপদাদারা করেছেন, তাদের পকেটের টাকা দিয়ে সরকার একটা অনুদান দিছে। যেটা বলছেন যে 1 বছর, যে এখানে একটা রিউমার বা বিভিন্ন সময় এটা কনস্টিটিউশনের একটা ছোট্ট আর্টিকেল আছে যে লাইফ জেনারেল মেম্বার 1 বছর থাকবেন, এরপরে কমিটি আবার করবে। আমরা গত এজিএমে এটা তো 1 বছরের মেয়াদ শেষ হয়ে আবার 1 বছর এসেছে, বাট এখানে ব্যাখ্যাটা একটা মানে ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া হয়, যার যার সুবিধা মতো। আমি আমার সুবিধা মতো ব্যাখ্যা দেই, আপনি আপনার মতো সুবিধা মতো ব্যাখ্যা দেন। এটা হইলো একটা কথা। দ্বিতীয় কথা হইল, এই মেম্বাররা তাদের একটা ফান্ডামেন্টাল রাইট আছে। মেম্বাররা মনে করেছে এই কমিটি কাজ করতে পারে না, এই কনস্টিটিউশন এটা দিয়ে, এই কনস্টিটিউশন দিয়ে নির্বাচন হওয়ার পরে যারা নির্বাচিত হয়েছিলেন ওনারাই বলেছেন যে এই নির্বাচন ঠিক হয় নাই। যখন মেজরিটি পান নাই তখন ওনারা বলছেন এই নির্বাচন ঠিক হয় নাই, এই কনস্টিটিউশন ঠিক না। তখন তৎকালীন মান্যবর হাই কমিশনার সামনে আমাদের এক ভাই বলেছিলেন নির্বাচন ঠিক হয় না, উনি বলছেন যে আপনি আর কথা বলতে পারবেন না, আপনি ঠিক হয় না, তাহলে আপনি নির্বাচন করলেন কেন? এই কথাটা বলা হয় যে এই কনস্টিটিউশন ঠিক না। তো আমাদেরকে সাধারণ মেম্বাররা এই ম্যান্ডেট দিয়েছে যে আপনারা 1 বছর সময় বাড়িয়ে এই কনস্টিটিউশনটাকে যুগোপযোগী করে নেক্সট নির্বাচনটা দেন, যেহেতু আগামীতে আর সমস্যার সৃষ্টি না হয়। একমাত্র একটি সমস্যা, আমরা 2টি প্রেস কনফারেন্স করেছি, সাংবাদিক ভাইরা সবাই জানে বিগত দিনে আমাদের এই সমস্যা নিয়ে। একমাত্র একটি সমস্যা হলো অমুককে ফার্স্ট ভাইস চেয়ারম্যান দিতে হবে, দিলে সব সমস্যার সমাধান শেষ, না দিলে এই সমস্যা লেগেই থাকবে। এই হলো কথা। আমরা যদি এক ব্যক্তির উপরে নির্ভর হয়ে থাকি তাহলে কমিউনিটির কাজ করবেন কিভাবে, তাহলে সমাজের কাজ করবেন কিভাবে? প্রথমত আপনি যখন সেক্রেটারি ঘোষণা দিলেন, আগের হাই কমিশনার ছিলেন না বলছেন, ট্রেডিশনাল বলছেন, গঠনতন্ত্র মোতাবেক, আপনাদের সংবিধান মোতাবেক, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মোতাবেক সেক্রেটারি ঘোষণা দেওয়ার, কমিটি ঘোষণা দেওয়ার পদ্ধতিটা কি আমি বলি আপনাকে। এই যে আমি বললাম যে এটা ট্রেডিশনালি দেওয়া হয়েছে, মেম্বাররা যারা ছিল ওই দিন, এখানে তো প্রচুর আমাদের 90% ভোট কাস্ট হয়েছে, আপনি জানেন 90%, 500 মেম্বারের মধ্যে 90% ভোট কাস্ট হয়েছে। সব মেম্বাররা যারা সবাই বলছে যে এই ট্রেডিশন মানতে হবে, এবং 2জন সেক্রেটারি এখানে বক্তব্য রেখেছেন, নুরুল ইসলাম সাহেব এবং প্রিভিয়াস সেক্রেটারি মুজিবুর রহমান সাহেব, ওনারা বলছেন না এটা আমরা করে থাকি। অফিসিয়ালি তো সেক্রেটারি নির্ধারণ করা হয়েছে 5th ডিসেম্বর মিটিং করে অফিসিয়ালি সেক্রেটারি নেওয়া হয়েছে। ধন্যবাদ। এই চেয়ার আছেন যে হাই কমিশনার যিনি আসেন উনি তো পদাধিকার বলে চেয়ার। আপনারা যে নির্বাচিত হন বা ভোটে যারা নির্বাচিত হয়েছেন আপনারা দাবি করছেন, দাবি না, এটা তো আমি বলে ফেলি বাদে আপনি আপনার উত্তরে বলবেন, আমাদের দিয়ে কারেকশন করেন। বাট যদি চেয়ারম্যান কি আপনাদের মানে কোনো দায়িত্ব নেই, আপনারা যেভাবে মনে করেন ওনার অনুমতি না নিয়ে, ওনার স্বাক্ষর না নিয়ে, অনুমোদন না নিয়ে আপনারা চলতে পারবেন, এই ধরনের কি আপনাদের সংগঠন এই সংবিধানে গঠনতন্ত্র কি আছে কিনা? আর সেকেন্ড হচ্ছে গত ইয়েতে আপনার কথাবার্তা আমি দেখেছি, বাট আপনি যতটুকু বলেছেন কথা বলেছেন সব শালীনতার ভিতরে ছিল, কিন্তু যে ভাষাগুলো ইউজ করেছে আমাদের কোনটির জন্য এটা কি লজ্জাজনক না? আমাকে আপনি মারতে পারেন, কিন্তু আমাকে আপনি কামড় দিলে আমিও আপনাকে কামড় দিয়ে দিলে তো সমান হয়ে গেল না? এই জিনিসটা আপনি সেক্রেটারি হিসাবে আপনি মনে করেন কিনা? আপনি যখন ভাই রনি আপনি যখন কামড় দিবেন তখন আপনার লেভেলটা দেখতে হবে। আপনি একজন উপরের লেভেলের মানুষ, আপনি কামড় দিতে আপনি চিন্তা করেন যে আমি কামড় দিব কিনা। আর একবার কামড় আপনি তো 4-5টা কামড় একসাথে দিচ্ছে, মানুষ সহ্য করবে কেমনে? যাই হোক, আরেকটা কথা বলছেন আপনি যে হাই কমিশনারের কাজ কি বা চেয়ারম্যানের কাজ কি। চেয়ারম্যানের কাজ, উনি আমাদের এই সংগঠনের মুরব্বী, উনার সাথে আমরা পরামর্শ করি, মিটিং করি, আলোচনা করি, উনি সভা পরিচালনা বা প্রিসাইড করেন, সভাপতিত্ব করেন, এবং গুরুত্বপূর্ণ ডিসিশন উনার মাধ্যমে
আমরা নেই, কমিটি যেটা নেই উনি এটাতে সম্মতি জানান এবং ওনাকে রাখা হয়েছে বিকজ উনি বাংলাদেশ সেন্টারটা যখন ক্রয় করা হয় তখন গভর্নমেন্ট 130,000 পাউন্ড দিয়েছিল, তাই হাই কমিশনারকে নেওয়া হয়েছে। বাট ঘটনা হয়েছে কি, এটা আমি বিগত দিন থেকে দেখতেছি, আমরা এটা আসলে মুরব্বিয়ানরা করেছেন, আমরা ভুল বলি না, ঠিকই আছে, কিন্তু এই জায়গায় যিনি চেয়ারম্যান হবেন তিনি তার সঠিক জায়গায় অবস্থান করবেন। তিনি যদি ডানে বামে যান, একদিকে কাত হয়ে যান, তখন এটা সমস্যা দেখা দেয়। আমরা নিরপেক্ষতা কামনা করি। সশরীরে উপস্থিত ছিলাম এবং সবাইকে দেখছি মারমুখ, হাইকমিশন শুরু করে আপনারা শুরু করে আর একটা যে গ্রুপ আছে সবাই মারমুখ, এবং কি আমরা যারা সাংবাদিক ছিলাম এই জন্য আমি দুঃখিত। না আমরা মারমুখ না, এক মিনিট আমি শেষ করি, আমরা মারমুখ ছিলাম যে উনি যখন বন্ধ করতে বলছে, আমরা অনেকে বন্ধ করছি, অনেকে বন্ধ করি, বরঞ্চ তর্ক করছি। যখন আমি বলছি যে এখন তো এটা পাবলিক প্লেস, আমরা দাওয়াতে আসছি, আমরা ফুটেজ নিতে পারবো, কিন্তু যখন ইন্টারভিউ নিব তখন অবশ্যই আপনার অনুমতি নিব। তখন উনি রেগে গেছেন, উনি রেগে বলছেন যে আসেন কে কে ইন্টারভিউ নেবেন, হ্যাঁ কে কে আসেন এখন ইন্টারভিউ নেন, রাগে না তো। তা আমি মনে করি যে সেদিনকে আসলে আমরা সবাই দুঃখিত, এটা আমার ব্যক্তিগতভাবে, এবং আমি যেটা অনুরোধ করবো, এটা আমার কোনো প্রশ্ন না, যে আসলে সমঝোতার কিভাবে করা যায় যদি সুন্দর করেন, কারণ আমরা ফেসবুকে বিভিন্নভাবে দেখতেছি, আসলে এটা আমার কাছে লজ্জা লাগে। সমঝোতার কি আছে ওইটাই এখন সমঝোতা আমরা কিভাবে করবেন বা সমাধান আচ্ছা, সমঝোতা বলতে মাননীয় হাই কমিশনার যে ঘটনা ঘটিয়েছেন এবং 26 সেপ্টেম্বর যেটা করেছেন, এটার জন্য তো আমরা বলেছি যে এটাই আপনি একজনকে গালি দিচ্ছেন, বাজে কথা বলছেন, বলে দেন বলে আমরা দুঃখিত, শেষ হয়ে যায়। কিন্তু ওই দিন যে 17 নভেম্বর যে মিটিংটা ডেকেছেন, একটা নির্বাচিত কমিটি আছে, একটা কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটি আছে, আপনি 5 জনকে দাওয়াত দিবেন আর বাকি 3 জনকে বাদ দিয়ে করবেন, তখন তো বোঝা যায় ওনার উদ্দেশ্য মহৎ না, উনি অসৎ উদ্দেশ্যে এটা করেছেন। আমি আমাদের এই প্রেস রিলিজেই বলেছি, একই বক্তব্য আমাদের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম, ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম, সাথে লেখা দেখছি পিএইচডি, এরপরে মুশারফ ওনার নাম, হেড অফ সেন্সারি কি মুশারফ, এই 3 জনকে সরকারের কাছে আমরা দাবি জানাই এদেরকে বাংলাদেশ হাই কমিশন থেকে প্রত্যাহার করে নেওয়া। তাদের সাথে আর কোনো সমঝোতা নাই। গত নির্বাচন থেকে মনে হয় 50 বার চ্যারিটি যাওয়া হয়েছে, 50টা সিটি হয়েছে, এটা জবাবও দিয়েছি, চ্যারিটি এখন ঠান্ডা হয়েছে, এখন যদি তাইনও যাইন শেষ পর্যন্ত, তো তানও জবাব দিতে না পারলে যেটা হয় ওইটা ফরার ব্যাপার। আর সেকেন্ড হইল যে আওয়ামী লীগের কথা হইলা, আমার বামে ইনো 2-3 আছে, না জাতীয়, এরা জীবনেও আওয়ামী লীগ করছে না, এরা আওয়ামী লীগও পছন্দ, রাজনৈতিক কোনো বিষয় নাই। বাংলাদেশ সেন্টার এবং বঙ্গবন্ধু এটা হলো ডিফারেন্ট জিনিস, বাংলাদেশ এবং ইয়ে। আর এই ছবিটা কিন্তু আমি মনে হয় আওয়ার আগ থেকেও পাইছি। তো এটা এখন যারা এটারে রং দেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি সবার কাছে অনুরোধ করবো যে বাংলাদেশ সেন্টার এটা রাজনীতি মুক্ত, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশন পর্যন্ত লেখা আছে, নবাব ভাই তো এখানে আসেন, সবু আছে, যে কোনো ধরনের রাজনৈতিক মিটিং মিছিল, কোনো ধরনের সভা, কোনো ধরনের রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স হলে এখানে দেওয়া হয় না, নিষেধ কমপ্লিটলি। যখন দুটি পক্ষ থাকে তখন নির্বাচন হয়, প্রেস ক্লাবেও নির্বাচন হয়, প্রতি সময় 2টা পক্ষ থাকে, বাংলাদেশ সেন্টারও 2টি পক্ষ হয় নির্বাচন, নতুবা নির্বাচন হইতো না। যারা মেজরিটি পায় নাই, মাইনরিটি পেয়েছে, 1 ভোটে আমরা বেশি পেয়েছি, এদের পক্ষের লোকে মান্যবর হাই কমিশনার, আমি চ্যালেঞ্জ করি, আমি টিভিতেও বলেছি পরশুদিন, গ্রিন অ্যালায়েন্স এরাই পক্ষের লোক। আর এই জন্য এটা বলা হয় যে এই বাংলাদেশ সেন্টারটা মহান মুক্তিযুদ্ধের সময় যখন এখান থেকে জাস্টিস আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছিল, সহযোগিতা করেছে, এই জন্য বলা হয়েছে এটা তো মুক্তিযুদ্ধের পক্ষের একটি সংগঠন। এইটাই গত সোমবারে যেটা হইছে, এটা মনে হয় না যে আমরা সব খুশি এটার লাগে। প্লিজ লেটস মেক দ্যাট ক্লিয়ার। যেটা আপনি প্রশ্ন করা যে আমি আগামী ইলেকশনে দাঁড়াইমুনি, নাই আমি না রে বাবা, আমারে দেখো পয়সা বেফার নাই, ব্যাপারটা হইল সংগঠনটা সিস্টেমেটিকলি প্রোটোকল মেনটেন কইরা চালানি হইল। এখন আমি থাকি আর আপনারা তাহকা এখানে যারা মেম্বার আছেন, খেয়াল হরকা এখানে কোঅপারেট মেম্বার, ফাউন্ডার মেম্বার, লাইফ মেম্বার, পার্মানেন্ট মেম্বার এন্ড জেনারেল মেম্বার, এরাও বুটের অধিকারী, এরাও হিরো বানাইবা জিরো বানাইবা, ভোটার এবং মেম্বাররা গেছে সব পাওয়ার। আমি এর সাথে সাথে একটা জিনিস কইতাম চাইলাম, যে জিনিস লইয়া কোয়েশ্চেনেবল ওইরাম আমরা বা বিভিন্ন লেখা ওইরো,
মেম্বার মেক্স দ্য ফাইনাল ডিসিশন, আর কেউ বানাইতে পারেন না। লাস্ট মিটিংও আমরা জেনারেল মিটিংও মেম্বাররা ম্যান্ডেট দিয়েছেন, তারা উইলটা আমরা ক্যারি করতাম, তারা ম্যান্ডেট দিয়েছেন, আর এটা আমরা চেষ্টা করবো, কারণ মেম্বার ইজ দ্য মেইন এন্ড দ্য কি। প্রত্যেকটা সংগঠনের মেম্বার হইলে গিয়া কি ব্যাকবোন। আমি দাঁড়াইমু কি না এটা জানি না, ভাই সময় আইলে সময়ের গীত। মিটিং কল করতে পারেন কিনা, এটা কনস্টিটিউশনে আছে কিনা ওই জিনিসটা না, এটা করতে পারেন না ভাই। উনি নিশ্চয় সেক্রেটারির সাথে আলাপ করতে পারেন, তার পছন্দ হোক না পছন্দ হোক, যে একটা মিটিং আপনি ডাকেন বা একটা মিটিং আমরা আয়োজন করি, এই ইস্যু আছে, এটা উনি জিজ্ঞাসা করতে পারেন। না জিগাইয়া, উনি তো নির্বাচিত প্রতিনিধি, না জিগাই উনি কার সাথে মিটিং করবেন? আমি অবদান জবাব দিব দিলওয়ার ভাইয়ের সাথে সাথে, দিলওয়ার ভাইয়ের সাথে সাথে আমি ও প্রশ্নটা করবো আমরা হাই কমিশনার রে, তাই কেন যোগাযোগ করলা না, এই প্রশ্নটা আপনারা করতে না। আমরা এটা বলতেছি না, আমাদের লজ্জা শরম আছে যে আমরা ধাক্কা খেয়েছি, এক ধরনের টাচের শিকার হয়েছি, এটা বলতেছি না। এখন যেটা আজাইরা প্রশ্নটা হচ্ছে ভাই, এখানে কমিউনিটিতে বহুল এই বিষয়টা প্রচলিত রয়ে গেছে, যদিও অফিসিয়ালি প্রুভ নেই, আপনাদের সংগঠনটা নাকি শুধু বিয়ানীবাজারের মধ্যেই নাকি সীমাবদ্ধ। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি জবাব দিই। আচ্ছা, আমার বাম পাশে যিনি বসা, উনার বাড়ি কোথায়, উনার জিজ্ঞাসা করেন। উনি যে বসা, উনার বাড়ি চিটাগাং, সিলেট ডিস্ট্রিক্টে নেয়। ওই যে হান্নান ভাই হাত তুলছে, হান্নানের দেশের বাড়ি কোথায়? এখানে ওই যে আমার ডান পাশে যে উনার বাড়ি কোথায়? এরপরে আনোয়ার ভাই হই, উনি আছে এখানে। ও শানুর ভাই কোন জায়গায়? এটা যারা বলে ওই যে ছেঁড়া দেখে আর এমনিই বলে, এখন সমস্যা হয়েছে ক্যামেরা আমার কাছ থেকে সরাইয়া রাখবে, তো আর বলবে না। হোল হার্টেডলি আমরা বাংলাদেশ সেন্টার থাকি, থ্যাংক ইউ ভেরি মাচ। এর সাথে সাথে একটা জিনিস আমি কইব, হোক আর ডেমোক্রেটিক্যাল ওয়েস্টার্ন হোক আর ইস্টার্ন কান্ট্রি হোক, দেশ চালায় আসলে আমার দৃষ্টিতে মিডিয়ায়। আমরা দুঃখিত, আপনারা ওখানে আমার ভাই একজনে হইয়া গেছেন, ধাক্কা ধাক্কি ইয়ে হয়েছেন, উই আর রিয়েলি সরি, বাট আপনারা দক্ষ, আপনারা যেটা সত্যি ওটা তুলিয়া ধরা, আর আমরা আর কিছু হওয়ার নাই। আপনারা সামনে যেতগুলা কোয়েশ্চেন করছেন আমরা ক্লিয়ারলি আনসার দিছি। আশা রাখি ভবিষ্যতেও আপনারা পাইমু। আর কেউ চুজ করে দাওয়াত দিই না, বাংলাদেশ সেন্টারে সবরে দাওয়াত দিই। থ্যাংক ইউ ভেরি মাচ।